গল্প তোমার নামে ভোর। পর্ব 2। লেখা সানা শেখ। নুরার কথা শেষ হতেই আরশাদ চোখ বন্ধ করে নেয়। লম্বা শ্বাস টেনে নিয়ে ফোঁস করে ছাড়ে। বুকের ভেতর কিছু একটা হচ্ছে। কিছু সময় পর চোখ মেলে তাকায়। নুরা এখনো আব্রাহামের মুখের দিকে তাকিয়ে আছে। ওর চোখ দুটো থেকে টপটপ করে পানি গড়িয়ে পড়ছে আব্রাহামের গায়ের উপর। আরশাদ পুনরায় গম্ভীর স্বরে বলে, বিয়ের পর থেকে শেষ পর্যন্ত বলো, কোনো কিছু যেন বাদ না পড়ে। নুরা নিচের দিকে দৃষ্টি রেখেই শুরু থেকে শেষ পর্যন্ত খুলে বলে সব। ওর হেঁচকি উঠে গেছে। আরশাদ হাত বাড়িয়ে ছেলেকে কোলে তুলে নেয়। ক্ষুব্ধ স্বরে বলে, ওই দুজন আমাকে মিথ্যে বলেছে তাহলে? নুরা চোখের পানি মুছে মুখ তুলে তাকায়। আরশাদের কথাগুলো বুঝতে পারেনি বোধ হয়। কে মিথ্যে বলেছে এটা জিজ্ঞেস করার সাহস হচ্ছে না ওর। আরশাদ আবার বলে, তুমি মিথ্যে বলেছ না তো আমাকে? নুরা দ্রুত দুদিকে মাথা নাড়ায়। আমি কিন্তু মিথ্যে একদম সহ্য করতে পারি না। খোঁজ নিয়ে যদি জানতে পারি তুমি আমাকে মিথ্যে বলেছ তাহলে তোমার কি অবস্থা করব কল্পনাও করতে পারবে না। আমি মিথ্যে বলিনি আপনাকে। এত কিছু হওয়ার পরেও তুমি কেন তোমার কাকার বাড়িতে ফিরে যাওনি? ফিরে যেতে চেয়েছিলাম কিন্তু কাকা কাকি নিতে চায়নি। ঘাড় থেকে নেমে যাওয়া বোঝা আর ঘাড়ে তুলতে চায়নি। আমাকে অনিকের বাবা মায়ের সাথেই মানিয়ে নিয়ে থাকতে বলেছিল। যাও মুখ ধুয়ে আসো। নুরা বিছানা থেকে নেমে বাথরুমে প্রবেশ করে। বাথরুমে প্রবেশ করেই শব্দ করে কেঁদে ওঠে। দ্রুত নিজের মুখ নিজেই চেপে ধরে কান্নার শব্দ বন্ধ করার জন্য। রুমে বসে থাকা আরশাদ নুরার কান্না স্পষ্ট শুনতে পেয়েছে। এতক্ষণ ওর সামনে বসে থাকায় কাঁদতে পারছিল না। বসা থেকে উঠে ছেলেকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। নুরা বাথরুম থেকে বেরিয়ে হাত মুখ মুছে নেয়। আরশাদ রুমে নেই এখন। বাথরুম থেকে বের হতে কি বেশি দেরি করে ফেলেছে? আরশাদ কি রাগারাগি করবে ওর ওপর? মনে মনে ভয় পাচ্ছে নুরা। বিছানার দিকে আগাতেই গলা খাকারি দিয়ে রুমে প্রবেশ করে একজন মেড। কাচের ছোট গোল টেবিলের ওপর ট্রে রেখে রুম থেকে বেরিয়ে যায় খালি জগ দুটো হাতে নিয়ে। আরশাদ রুমে প্রবেশ করে। ওকে দেখে একপাশে জড়সড় হয়ে দাঁড়ায় নুরা। আব্রাহাম ঘুমিয়ে গেছে, বিছানায় শুইয়ে দিয়ে ঢেকে দেয় আরশাদ। সোজা হয়ে দাঁড়িয়ে নুরার দিকে তাকাতেই নুরা মাথা নিচু করে নেয়। খিদে পেয়েছে আমার। নুরা চোখ তুলে একবার তাকিয়ে টেবিলের কাছে এগিয়ে আসে। দুটো প্লেট সোজা করে খাবার বেড়ে নেয়। মেড নক করে অনুমতি নিয়ে রুমে প্রবেশ করে, পানির জগ দুটো রেখে চলে যায় সাথে সাথেই। আরশাদ চেয়ার টেনে বসে খাবার খাওয়ার জন্য। কাজের চাপে দুপুরে খাওয়ার সময় পায়নি আর ওর খেতেও ইচ্ছে হয়নি। খেতে বসছ না কেন? দ্রুত চেয়ারে বসে পড়ে নুরা। প্লেটের দিকে দৃষ্টি রেখে খাওয়া শুরু করে। খাওয়ার ফাঁকে ফাঁকে আরশাদের কিছু লাগবে কিনা জিজ্ঞেস করে তুলে দেয় প্লেটে। খাওয়া শেষে আরশাদ রুম থেকে বেরিয়ে যায়। নুরা প্লেট বাটিগুলো গুছিয়ে রেখে বিছানায় এসে বসে। এখন ওর শুয়ে ঘুমোতে ইচ্ছে করছে। দুর্বল শরীর থাকায় অলসতা ভর করেছে খাওয়ার সাথে সাথেই। 10টার পর রুমে ফিরে আসে আরশাদ। বিছানার দিকে তাকিয়ে দেখে নুরা ঘুমে দুলছে রীতিমতো। চোখ দুটো অনেক কষ্টে মেলে রেখেছে। দরজা লাগিয়ে ফ্রেশ হয়ে এসে পানি খায়। রুমের মেইন লাইট অফ করে ডিম লাইট অন করে তারপর বিছানায় উঠে বসে। আরশাদকে রুমে ফিরে আসতে দেখেই নুরার ঘুম টুম সব পালিয়ে গেছে। আমার দিকে ঘুরে বসো। আরশাদের রাশভারী গম্ভীর স্বর শুনে নুরার ভেতর পর্যন্ত কেঁপে ওঠে। এতটা গম্ভীর হয়ে কেউ কিভাবে কথা বলতে পারে? নুরা ঘুরে বসে। আরশাদ আব্রাহামের দিকে দেখিয়ে বলে, ওর নাম কি? আব্রাহাম চৌধুরী। ওর বাবার নাম? নুরা মুখ তুলে তাকায়। এমন অদ্ভুত প্রশ্নগুলো কেন করছে ওকে? ওর বাবার নাম কি? আরশাদ চৌধুরী। ওর মায়ের নাম? নুরা এবার আর কিছু বলতে পারে না। আব্রাহামের মায়ের নাম তো ওর জানা নেই। ও তো শুধু আব্রাহাম আর আরশাদের নাম শুনেছিল, তাছাড়া আর কারো নাম জানে না এই বাড়ির। আরশাদের বাবার নামটাও ভুলে গেছে। কিছু জিজ্ঞেস করেছি আমি। নুরা চুপ হয়ে থাকে। আরশাদের মেজাজ আরো গরম হতে শুরু করে। চিবিয়ে চিবিয়ে বলে, আব্রাহাম কি হয় তোমার? নুরা ভয় পেলেও চুপ হয়ে আছে। কি বলবে মাথায় আসছে না কিছু, ভয় বোধ বুদ্ধি লোপ পেয়েছে।
আমি কে হই তোমার? স্বামী। তাহলে আমার ছেলে কি হবে তোমার? ছেলে। ও কার পেট থেকে হয়েছে? নুরা আবার চুপ হয়ে থাকে। আরশাদ মেজাজ হারিয়ে নুরার চোয়াল চেপে ধরে নিজের মুখের দিকে তুলে বলে, আব্রাহাম আমার আর তোমার ছেলে। ওর বাবা আমি আর মা তুমি। ও তোমার পেট থেকে হয়েছে, কার পেট থেকে হয়েছে? নুরা ভয়ে ভয়ে কম্পিত স্বরে বলে, আমার। ওর মাকে? আমি। ওর বাবা মাকে? আমি আর আপনি। হ্যাঁ, সারা জীবন মনে থাকে যেন এই কথাগুলো। আমরা আসল সত্যি জানলেও পুরো দুনিয়া জানবে ও তোমার পেট থেকে হয়েছে, ওর আসল বাবা মা আমরা বুঝতে পেরেছ? হ্যাঁ। আরশাদ নুরার চোয়াল ছেড়ে দেয়। এক টানে শুইয়ে দেয় বিছানায়। মুহূর্তেই নিজে উঠে যায় নুরার ওপরে। ঘাড়ে মুখ গুজতেই বুঝতে পারে নুরা নাক টানছে। বিরক্তিতে মুখ তুলে তাকিয়ে রাগী স্বরে বলে, কি হয়েছে? ছেড়ে দিন আমাকে। গতকাল কি বলেছিলে মনে নেই? বুকে ব্যথা পাচ্ছি। কথা বলতে বলতে কেঁদে ফেলে নুরা। নুরার কান্না দেখে ওর বুকের উপর থেকে নেমে আসে আরশাদ। বিরক্তি নিয়ে বলে, ফ্যাচ ফ্যাচ করে কাদা বন্ধ করো নয়তো মুখের ভেতর কাপড় গুজে দিব। নুরা আব্রাহামের দিকে ফিরে শোয়। কান্না গিলে নেয় দ্রুত। চোখ দিয়ে গলগল করে পানি ঝরলেও মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না আর। একটু পর পর শুধু শরীর ঝাঁকি দিচ্ছে। আরশাদ রাগী স্বরে বলে, আমি ওই দিকে ফিরতে বলেছি? নুরা দ্রুত চিত হয়ে শোয় আবার। জড়িয়ে ধরো। নুরা আগের মতোই শুয়ে থাকে। আরশাদ আগের চেয়েও বেশি রেগে চিবিয়ে চিবিয়ে বলে, কি বলেছি কানে যাচ্ছে না? স্পেশাল ভাবে শোনাতে হবে? এক কথা কতবার বলতে হয়? নুরা আরশাদের শরীর ঘেঁষে এসে কাত হয়ে জড়িয়ে ধরে। আরশাদ নিজেও কাত হয়ে চার হাত পা দিয়ে পেঁচিয়ে ধরে নুরাকে। নুরার হ্যাংলা পাতলা দেহ খানা আরশাদের বলিষ্ঠ দেহের অর্ধেক। কথায় কথায় কান্না করা মানুষ আমার একদমই পছন্দ নয়। আমার সামনে কেঁদে কেঁদে আমার মেজাজ গরম করবে না একদম। নুরা কিছু বলে না। ওর ইচ্ছে করছে আরশাদকে নিজের কাছ থেকে ঠেলে সরিয়ে দিতে। অস্বস্তি হচ্ছে, হাঁসফাঁস লাগছে, দম বন্ধ হয়ে আসছে। এই বাহু বন্ধন থেকে মুক্ত হতে পারলেই ভালো লাগত। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নুরা ঘুমিয়ে যায় আরশাদের বুকে মুখ গুজে। আরশাদের বাহু বন্ধনে জড়সড় হয়ে ওর বুকের সাথে মিশে আছে নুরা। আরশাদের চোখে ঘুম নেই আজ, অবশ্য অনেকগুলো দিন ধরেই ওর চোখে ঘুম নেই সেভাবে। গত রাতে ঘুমটা একটু ভালো হয়েছিল। আরশাদ প্রথম বিয়ে করেছিল 25 বছর বয়সে। পড়াশোনা শেষ করেই বিয়েটা করেছিল বাবা মায়ের পছন্দে। মেয়েটা ছিল ভীষণ সুন্দরী, দেখলেই চোখ জুড়িয়ে যেত। বউকে অনেক ভালোবাসত আরশাদ। নিজের সবটা দিয়ে ভালোবেসেছিল, অন্ধের মতো বিশ্বাস করত। বিয়ের 3 বছর পেরিয়ে যাওয়ার পরেও বাচ্চা হচ্ছিল না। 3 বছর পর থেকেই বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি শুরু করে দুজন। প্রথম প্রথম দুজনের একজনেরও কোনো রকম সমস্যা ধরা পড়ত না। এভাবেই আরও 2 বছর পেরিয়ে যায়। বাড়ির সবাই বাচ্চার জন্য পাগল হয়ে গিয়েছিল, সাথে আরশাদ নিজেও। আবার পরীক্ষা নিরীক্ষা করার পর জানা যায় আরশাদ কোনো দিন বাবা হতে পারবে না। সমস্যা ওর নিজের, ওর বউয়ের কোনো সমস্যা নেই। আরও কয়েকটা হসপিটালে গেলে একই কথা বলে। আরশাদ পুরোপুরি ভেঙে পড়ে। খাওয়া দাওয়া, ঘুম সব বাদ। বাড়ির সবাই ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করত, ওকে বোঝাতো। কিন্তু ওর বউ, সে কখনো ওকে সান্ত্বনা দিত না, ওকে বোঝানোর চেষ্টা করত না। আরশাদ ভেঙে পড়লেও ওর বউ ছিল স্বাভাবিক, যেন কিছুই হয়নি। এভাবেই আরও অনেকগুলো দিন পেরিয়ে যায়। আরশাদ তখন পুরোপুরি ভঙ্গুর। ডিপ্রেশন, হতাশায় ডুবে গেছে। বাবা হতে না পারাটা ওর কাছে সবচেয়ে বড় হার। এই জীবন যেন পুরোটাই বৃথা। একদিন দুপুর বেলা আরশাদ শুয়ে ছিল বিছানায়। ওর বউ শায়লা গোছল করার জন্য বাথরুমে প্রবেশ করে। একটু পরেই ফোন কেঁপে ওঠে, সাইলেন্ট করা রয়েছে ফোনটা। ফোন হাতে নিয়ে দেখে নাম্বার সেভ করা নেই। শায়লার ফোন দেখে আর রিসিভ করে না আরশাদ। পর পর দুবার রিং বেজে কেটে যায়। আবার কল আসতেই রিসিভ করে, কানে ধরে। কিছু বলার আগেই অপর পাশ থেকে ভেসে আসে পুরুষালী গলার স্বর। কথা বলতে গিয়েও থেমে যায় আরশাদ। অপর পাশ থেকে কিছুক্ষণ বকবক করে, সারা শব্দ না পেয়ে কল কেটে দেয়।
আরশাদ ফোনের লক খুলে হোয়াটসঅ্যাপে প্রবেশ করে। বিয়ের এতগুলো বছরে সেদিন প্রথম বউয়ের ফোন ঘাটাঘাটি করে আরশাদ। আর যা জানতে পারে তাতে ওর পুরো দুনিয়া ওলট পালট হয়ে যায়। নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছিল না। রীতিমতো ওর শরীরে কম্পন সৃষ্টি হয়ে যায়। ওর শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল তখন। যাকে এত ভালোবাসলো, যার জন্য এত কিছু করল, শেষ পর্যন্ত সে ওকে এভাবে ঠকাল। ওর সাথে এত বড় প্রতারণা করল। দিনের পর দিন ওর বিশ্বাসের সুযোগ নিয়ে ওকে ঠকিয়ে গেল আর ও বুঝতেই পারেনি। ভালোবেসে কতটা অন্ধ হলে এভাবে চোখ বন্ধ করে কেউ বিশ্বাস করে। শায়লার আচরণে সন্দেহ করার মতো অনেক কিছু ছিল, তবে ভালোবাসায় অন্ধ হয়ে থাকার কারণে সেসব চোখে পড়েনি আগে। শায়লা বাথরুম থেকে বেরিয়ে দেখে আরশাদ ওর ফোন হাতে নিয়ে বিছানায় বসে আছে চুপচাপ। রাগে চোখ মুখ ভয়ঙ্কর দেখাচ্ছে। শায়লা ভয় পেয়ে যায় ওর চোখ মুখ দেখে। এর আগে কোনো দিন আরশাদকে এমন রূপে দেখেনি। আরশাদ ভীষণ রাগী মানুষ শায়লা জানে, তবে ওর সাথে কোনো দিন উঁচু গলায় কথা বলেনি এখন পর্যন্ত। শায়লাকে দেখে ফোন হাতে নিয়েই বিছানা থেকে নেমে দাঁড়ায় আরশাদ। চুপচাপ দাঁড়ায় সামনে। ফোন শায়লার মুখের দিকে ধরে গম্ভীর স্বরে বলে, এগুলো কি? শায়লা চুপ করে থাকে। ওর গলা শুকিয়ে গেছে, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আরশাদ খপ করে শায়লার গলা চেপে ধরে বাম হাতে। শায়লার মনে হচ্ছে গলার হাড়গুলো বোধহয় এখনই মটমট করে ভেঙে যাবে। গলা চেপে ধরে রেখেই দেওয়ালের সাথে ঠাস করে চেপে ধরে। মাথায় আঘাত পেয়ে চিৎকার করে ওঠে শায়লা। আরশাদের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে দ্রুত। আরশাদ ক্ষুব্ধ হয়ে বলে, কেন করলি আমার সাথে এরকম? তোর জন্য কি করিনি আমি? কোন জিনিসটা দেইনি তোকে? তোকে কম ভালোবেসেছিলাম? বল, কেন করলি আমার সাথে এরকম? শায়লা কিছু না বলে আরশাদের হাত সরানোর চেষ্টায় ব্যস্ত। ভালো যদি নাই বাসিস তাহলে বিয়ে করেছিস কেন? বল, কেন বিয়ে করেছিস? কেন অভিনয় করলি আমার সাথে? বিয়ের আগে যখন বারবার জিজ্ঞেস করলাম তখন মিথ্যে কেন বলেছিলি? মুখ খোল, নয়তো তোকে জানে মেরে ফেলবো আজ। আরশাদের চিৎকারে বাড়ির সবাই উপস্থিত হয়ে গেছে ওর রুমে। যেভাবে শায়লার গলা চেপে ধরে আছে, এভাবে আরেকটু সময় থাকলে শায়লা মারা যাবে। যাকে পাগলের মতো ভালোবাসে তাকে এভাবে মারার কারণ কেউ বুঝতে পারছে না। সন্ধ্যার পরপর বাড়িতে প্রবেশ করে আরশাদ। দুপুরের আগে হিতাহিত জ্ঞান হারিয়ে শায়লাকে মেরে ধরে ফেলে রেখে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল নিজের আগের সব রিপোর্টগুলো নিয়ে। শায়লাকে কেন মেরেছে, শায়লা কি করেছে, কাউকে কিছু বলেনি। কারো কোনো প্রশ্নের উত্তরও দেয়নি। ওর এমন খ্যাপা রাগ দেখে কেউ বেশি কিছু জিজ্ঞেস করার সাহসও করেনি। হসপিটালে গিয়ে আগে ডক্টর দেখিয়েছে। নতুন রিপোর্ট দেখে ডক্টর জানিয়েছেন আরশাদের কোনো সমস্যা নেই। ও বাবা হতে পারবে। আগের সব রিপোর্ট ফেক। হসপিটাল থেকে বেরিয়ে গিয়েছিল থানায়। যতজন ডক্টর এর আগে ওকে মিথ্যে বলেছিল আর ফেক রিপোর্ট বানিয়েছিল, প্রমাণ দেখিয়ে সকলের নামে মামলা করেছে। শায়লার নামেও মামলা করেছে। এই সব কিছু করতে করতেই সন্ধ্যা হয়ে গেছে। বাড়িতে ফিরে দেখে শায়লার বাবা, মা, ভাই চলে এসেছে ওদের বাড়িতে। সবাই ওর সাথে কথা বলার জন্য উদ্যত হলেও আরশাদ কারো কোনো কথা না শুনে সোজা নিজের রুমে চলে আসে। শায়লা শুয়ে ছিল বিছানায়। আরশাদের শক্ত হাতপায়ের মার খেয়ে অবস্থা খারাপ। আরশাদ শায়লার দিকে তাকিয়ে রাগে ফোঁস ফোঁস করতে শুরু করে। হাতের রিপোর্টগুলো বিছানার উপর রেখে শায়লার চুলের মুঠি ধরে বিছানা থেকে টেনে নামাতে নামাতে বলে, তুই আমার বিছানায় শুয়ে আছিস কেন? বের হ আমার রুম থেকে আর এই বাড়ি থেকে। তোর এই নোংরা আর গিরগিটি মার্কা চেহারা দেখাবি না আমাকে। আরশাদ, ব্যথা পাচ্ছি, চুল ছাড়ো আমার। শায়লার আর্তনাদকান্না আরশাদের কানে পৌঁছায় না। রাগে যেন বধির হয়ে গেছে। থানা থেকে কিভাবে বাড়িতে ফিরেছে ও নিজেও জানে না। বল, তুই আমার সঙ্গে কেন নাটক করলি এতকাল? শায়লা ওর প্রশ্নের উত্তর দিচ্ছে না দেখে আবার গলা চেপে ধরে শক্ত করে। দম বন্ধ বন্ধ হয়ে যাবে তখন ছেড়ে দেয়। শায়লা দেওয়ালের সাথে ঘেঁষে বসে পড়ে গলা ধরে। আরশাদ শায়লার সামনে বসে দুই পায়ের উপর ভর করে। শায়লার মুখ দুই হাতে আগলে ধরে পাগলের মতো বলে, তুই কেন আমার সাথে এমন করলি? তোর কি ক্ষতি করেছিলাম আমি?
তোকে কখনো কষ্ট দিয়েছি আমি? তোর কোনো চাওয়া অপূর্ণ রেখেছি? তোকে অযত্নে রেখেছি? কোন জিনিসের অভাব হয়েছে বল? নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম তোকে, আর তুই তার এই প্রতিদান দিলি? শায়লা চুপ করে থাকে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে শায়লার গালে ঠাটিয়ে চর বসিয়ে দেয় আরশাদ। আবার চর খেয়েই শায়লার নাক আর ঠোঁটের কোণ দিয়ে রক্ত বেরিয়ে আসে। শায়লার চুলের মুঠি ধরে আরো কয়েকটা চর লাগায়, ঠাস ঠাস করে। গলা চেপে ধরে আবার। দেওয়ালের সাথে আবারও বাড়ি লাগে মাথায়। যার গায়ে ফুলের টোকাও লাগতে দেয়নি কখনো, আজ দুপুর থেকে নিজ হাতে তার গায়েই মারছে, লাথি দিচ্ছে। আরশাদ যেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। প্রাণপ্রিয় স্ত্রীর কাছ থেকে এত বড় আঘাত পেয়ে কিছুতেই নিজেকে সামলাতে পারছে না। আরশাদের গর্জন আর শায়লার কান্না শুনে বাড়ির সবাই আবারও উপরে উঠে এসেছে। আরশাদের ছোট ভাই এরশাদ এগিয়ে এসে আরশাদকে সরানোর চেষ্টা করে। আরশাদ ওকে এক ঝটকায় ফেলে দেয় নিচে। বাড়ির সবাই এগিয়ে এসে আরশাদকে টেনে সরিয়ে নেয়। আরশাদ সকলের কাছ থেকে নিজেকে ছাড়ানোর জন্য ধস্তাধস্তি করতে করতে গর্জন করে বলে, ছাড়ো আমাকে, ওকে আজকে আমি খুন করে ফেলব। আরশাদের বাবা ছেলেকে শান্ত করার চেষ্টা করে বলেন, কি হয়েছে, তুমি এমন করছো কেন? শায়লা কি করেছে? এই মহিলা এতগুলো দিন ধরে আমাকে ঠকাচ্ছে। ওর ওপরে একার ভেতরে আরেক। ও অন্য এক ছেলেকে ভালোবাসে বিয়ের আগে থেকেই। এখনো সেই ছেলের সাথে পরকীয়া কন্টিনিউ রেখেছে। আমার কোনো সমস্যা নেই। এই নষ্ট মহিলা ডাক্তারদের আগেই টাকা খাইয়ে রাখত, সেজন্য ডাক্তাররা ফেক রিপোর্ট বানাতো আর মিথ্যে বলতো। এই জন্যই ও সব সময় ওর পরিচিত ডাক্তারদের কাছে যেতে চাইতো। পাগলের মতো কি বলছো এসব? আমি পাগলই হয়ে গেছি এখন। ওকে খুন করব আমি, তবেই শান্তি পাব। কোনো কিছু ভুল বুঝাবুঝি হয়েছে, মাথা ঠান্ডা করো আগে। আরশাদ সকলের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। পকেট থেকে শায়লার ফোন বের করে একের পর এক পিক বের করে সকলকে দেখাতে শুরু করে। চ্যাট বক্সে থাকা সুশীল অশ্লীল চ্যাট বের করে দেখায় সকলকে। ভয়েস রেকর্ডগুলো শোনায়। ঘৃণায় সকলের চোখমুখ পরিবর্তন হয়ে গেছে। শায়লার বাবা, মা, ভাই মাথা নিচু করে নিয়েছে। আরশাদ রাগে ফেটে পড়ছে। রাগের কারণে থরথর করে কাঁপছে ওর পুরো শরীর। পুনরায় শায়লার সামনে বসে বলে, কথা বলছিস না কেন? বল, কেন আমার সাথে এত বড় নাটক করলি? কেন আমার বিশ্বাস নিয়ে খেললি? আমাকে কেন ঠকালি? মুখ খোল, নয়তো তোর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো আমি। শায়লা কান্না করতে করতে নিচের দিকে তাকিয়ে বলতে শুরু করে, আমি বিয়ের আগে থেকেই নিশানকে ভালোবাসি। আমাদের বিয়ের 1 মাস আগে ওর সাথে ব্রেকআপ হয়ে যায়। তাই জেদের বশে আমি বিয়েতে আর অমত করিনি। সব কিছু ঠিকঠাকই চলছিল। আমাদের বিয়ের 2 বছর পর নিশানের সাথে যোগাযোগ হয় আবার। নিশান নিজে থেকেই যোগাযোগ করেছিল, ও আমার লাইফে ফিরতে চাইছিল আবার। আমিও কেন যেন না করতে পারিনি। ফোনেই কথা হতো আমাদের। এর মধ্যে তুমি বাচ্চার জন্য পাগল হয়ে ওঠো। 3 বছর পরেও যখন বাচ্চা হচ্ছিল না, তখন ডক্টর দেখাতে শুরু করো। তখন আমি লুকিয়ে লুকিয়ে মেডিসিন নিতাম যেন বাচ্চা না হয়। এর মধ্যে আরও অনেক কিছু ঘটে যায়। নিশান আমাকে হসপিটাল আর ডক্টরের নাম বলে দিত আগেই। আমিও তোমাকে নিয়ে তাদের কাছেই যেতাম। আরশাদ শায়লার চোয়াল শক্ত করে চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলে, এতই যখন ভালোবাসিস তাহলে যাসনি কেন? কেন এত নাটক করলি? তোকে তো সব রকম ফ্রিডম দেওয়া হয়েছিল, চাইলেই চলে যেতে পারতি, যাসনি কেন? শায়লা চুপ করে থাকে। আরশাদ আবার বলে, আমার টাকায় খাবি পরবি আর অন্যের সঙ্গে রঙ্গলীলা করবি, তাই না? তুই কি ভেবেছিস তোর চালাকি আমি ধরতে পারবো না? আমি বুঝতে পেরে গেছি তুই কেন আমাকে ছেড়ে এখনো যাসনি। ওই বাড়িটার জন্য, তাই না? বাড়িটা তোর নামে লিখে দিলেই তুই আমাকে ছেড়ে চলে যেতি, কি আমি ঠিক বলছি না? শায়লা এবারেও চুপ করে থাকে। বিয়ের 1 বছর পরেই আরশাদ নিজেদের জন্য আলাদা একটা বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নেয়। বাড়িটা যেখানে হবে সেই জমি শহর থেকে একটু দূরে। বাড়ির কাজ শুরু করার পর আরশাদ সিদ্ধান্ত নেয় বাড়িটা শায়লাকে গিফট করবে। একদিন কথায় কথায় শায়লাকে বলে ফেলেছিল নিজের সিদ্ধান্ত।
বাড়ির আনুমানিক খরচ কত হবে জিজ্ঞেস করাই আরশাদ জানিয়েছিল বাজেট 10 কোটি টাকা, এর কম বেশিও হতে পারে। শায়লা হিসেব করে দেখেছিল বাড়ির জমি সহ পুরো বাড়ির দাম প্রায় 20 কোটি টাকা। আর এই বাড়ির লোভেই শায়লা এতগুলো দিন ধরে আরশাদের সাথেই আছে। বাড়িটা ওর নামে লিখে দিলেই আরশাদের কপালে লাথি দিয়ে চলে যাবে নিশানের কাছে। বাড়ির কাজ কমপ্লিট হয়, পুরো বাড়ি ফার্নিচার দিয়ে সাজানো হয় আরশাদের পছন্দসই। 1 মাস পর শায়লার জন্মদিন, সেদিনই বাড়িটা শায়লার নামে লিখে দিতে চেয়েছিল আরশাদ। কিন্তু তার আগেই আজকে সবকিছু জানতে পেরে গেছে। ভাগ্যিস আগেই জানতে পারল, নয়তো আরশাদের এত বছরের পরিশ্রম হাতিয়ে নিয়ে আরেকজনের হাত ধরে চলে যেত সুখে সংসার করার জন্য। আরশাদ গত 5 বছরে আলাদাভাবে যতটুকু আয় করেছিল সবটা খরচ করেছে বাড়ি করার পেছনে। বাবার বিজনেসের টাকা নিজের বাড়ির পেছনে খরচ করেনি। আরশাদ 6 বছরে বাবার বিজনেস অনেক দূর এগিয়ে নিয়ে এসেছে। দেশ পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে ওদের বিজনেস। বাবার বিজনেস বাদেও নিজে আলাদাভাবে শেয়ারে বিজনেস চালু করেছে স্পেনে, পড়াশোনার জন্য সেখানে ছিল এবং বিজনেস পার্টনারদের সঙ্গে পরিচয় হয়েছিল। আরশাদ সময় নষ্ট করে না। সকলের সামনেই গর্জন তুলে বলে, আজকে এই মুহূর্তে তোকে আমি তালাক দিচ্ছি, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আজকে থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এতগুলো বছরে আমার অনেক টাকা পাচার করেছিস নিজের পরকীয়ার প্রেমিকের কাছে। তুই এই বাড়ি থেকে একটা সুতোও নিতে পারবি না। এক্ষুনি বের হবি এই বাড়ি থেকে। আমার পেছনে আরো ষড়যন্ত্র করার চেষ্টা করবি তো তোদের দুটোকেই ধরে জেলে ভরে দেব। আমার কত টাকা লুটেছিস দুজন, সব প্রমাণ আছে আমার কাছে। বের হ বাড়ি থেকে। এই আপনাদের মেয়েকে নিয়ে বের হন বাড়ি থেকে। অফিসিয়ালি ডিভোর্সের দিন করতে দেখা হবে। যান এখন এখান থেকে। এই নষ্ট মহিলা, বের হ আমার রুম থেকে। শায়লার ভাই রাগে অপমানে তেড়ে এসে শায়লাকে মেরে ধরে ধূপধাপ শব্দ তুলে বেরিয়ে যায় রুম থেকে। ওর ইচ্ছে করছে শায়লাকে এখানেই জবাই করে রেখে যেতে। শায়লার বাবা কোনো কথা না বলে গটগট করে হেঁটে বেরিয়ে যান রুম থেকে। শায়লার মা বেরিয়ে যেতে নিলেই আরশাদ রেগে ওনার দিকে তাকিয়ে বলে, কি বলেছি শুনতে পাননি? আপনাদের মেয়েকে নিয়ে যান, নয়তো ওকে খুন করব আমি। খুন করেই ফেলো, একে আমি আমার বাড়িতে নেব না। এই দিন দেখার আগে কেন আমার মরণ হলো না? আরশাদ শায়লার হাত ধরে টেনে নিয়ে রুম থেকে বের হয়। ওর বড় বড় কদমের সাথে পেরে উঠছে না শায়লা। আরশাদ এক প্রকার ওকে টেনে হিচড়ে নিচে নামাচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে এক প্রকার। এক দলা থুতু ছুঁড়ে দিয়ে মুখের ওপরে গেট লাগিয়ে দেয়। উল্টো ঘুরে সোজা নিজের রুমে চলে আসে। দরজা লাগিয়ে স্থির হয়ে দাঁড়ায়। বুকের ভেতর যন্ত্রণায় ফেটে যাচ্ছে। শ্বাস বন্ধ হয়ে আসছে। কাকে এত ভালোবাসলো এতকাল? কাকে নিয়ে রোজ স্বপ্ন দেখত? কাকে ভালো রাখার জন্য দিন রাত পরিশ্রম করত? কার জন্য এত কিছু করেছে? একজন বিশ্বাসঘাতক, স্বার্থপর, লোভী, নষ্ট মহিলার জন্য এত কিছু করলো এতকাল? একসাথে থেকেও কেন এতকাল কিছু বুঝতে পারল না? ভালোবাসায় এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে শায়লাকে নিয়ে অমন কিছু ভাবার দুঃসাহস করত না আরশাদ। প্রাণপ্রিয় স্ত্রী, কি করেনি এই মেয়ের জন্য? যখন যা চেয়েছে সব দিয়েছে যেভাবেই হোক। যখন যা করতে চেয়েছে তাই করতে দিয়েছে। সব রকম ফ্রিডম দিয়েছিল। আর এই মহিলা কি করল? গত 4টা বছর ধরে ওকে নিখুঁতভাবে ঠকিয়ে গেল। কি নিখুঁত তার অভিনয়! ওই মায়াবী চেহারায় এত নিখুঁত অভিনয় কিভাবে লুকিয়ে রাখত? আসলেই কি ওই চেহারা মায়াবী ছিল? কই, ওই চেহারা তো ওর কাছে দুপুর থেকে একটুও মায়াবী লাগেনি। বরং লেগেছে ভয়ঙ্কর রকমের হিংস্র। বেশি ভালোবাসত যে তাই মায়াবী লাগত আগে। এই শায়লাকে ভালোবাসানি আরশাদ। ও ভালোবেসেছিল সেই শায়লাকে যে কিনা ওর হাত ধরে ওর চোখে চোখ রেখে বলেছিল, আমি সারা জীবন তোমার সাথে থাকব। কোনো দিনও তোমার হাত ছাড়ব না। তুমি আমার জীবনের প্রথম এবং শেষ পুরুষ। হাঁটু মুড়ে বসে পড়ে আরশাদ। বুকের বাম পাশে শক্ত করে চেপে ধরে জড়ানো গলায় বলে, কেন আমাকে এভাবে ঠকালে? আমি তোমার এই রূপ কিছুতেই মানতে পারছি না। তুমি বলেছিলে আমি তোমার জীবনের প্রথম পুরুষ, অথচ আমি দ্বিতীয় জন ছিলাম।
এত নিখুঁত অভিনয় তুমি কিভাবে করলে এতগুলো দিন ধরে? তুমি লাস্ট মেসেজে কি লিখেছিলে? আমাকে তোমার এখন সহ্য হয় না, আমাকে দেখলে তোমার খুন করতে ইচ্ছে করে। নরম গলায় কথাগুলো বলতে বলতে হঠাৎই গর্জন করে ওঠে আবার। বিশ্রী ভাষায় গালাগালি করতে শুরু করে শায়লাকে উদ্দেশ করে। বসা থেকে উঠে শায়লার যা যা হাতের কাছে পায় সবকিছু ছুঁড়ে ফেলতে শুরু করে। রুমের বাইরে দাঁড়িয়ে সবাই রুমের ভেতরে চলা তাণ্ডব স্পষ্ট অনুভব করতে পারছে। আরশাদ রুমের ভেতরে পাগলের মতো চিৎকার শুরু করেছে রীতিমতো। পুরো বাড়ি কেঁপে উঠছে যেন ওর চিৎকার আর তাণ্ডবে। 1 সপ্তাহ পর আরশাদ আর শায়লার অফিসিয়ালি ডিভোর্স হয়। এই 1 সপ্তাহ পাগলের মতো কেটেছে আরশাদের। না ঠিক মতো খেয়েছে, না নিজের রুমে প্রবেশ করেছে আর না অন্য কিছু করেছে। সারা দিন পাগলের মতো এদিক সেদিকে ঘুরে বেরিয়েছে শুধু। বাড়িতে ফিরলেও নিজের রুমে প্রবেশ করেনি, গেস্ট রুমে থেকেছে। যা কিছুর প্রয়োজন হয়েছে ছোট ভাইবোন নয়তো মাকে দিয়ে আনিয়ে নিয়েছে। ওই রুমে প্রবেশ করলে আরো পাগলের মতো হয়ে গেছে। শায়লার সাথে কাটানো স্মৃতিগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে। সব কিছু ধ্বংস করে দিতে ইচ্ছে করেছে তখন। অফিসিয়ালি ডিভোর্স হওয়ার পর আরশাদ ওই বাড়িতে আর ফিরে যায়নি। নিজের টাকায় করা বাড়িটাই চলে আসে একাই। কারো সাথে থাকতে ওর ভালো লাগছিল না। ওই বাড়িতে গেলেও দম বন্ধ হয়ে আসত। পরিবারের সবাইকে এই বাড়িতে আসতেও নিষেধ করে দিয়েছে। ওকে ডিস্টার্ব করতে কেউ যেন এই বাড়িতে না আসে। ওর যখন ইচ্ছে হবে তখন নিজেই যাবে বাড়িতে। অবশ্য অফিসে গেলে রোজ দেখা হয় বাপ ভাইয়ের সাথে। ডিভোর্সের 15 দিন পর বেশ রাত করে অফিস থেকে ফিরছিল আরশাদ। ওর মনে শান্তি লাগছিল না। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে নেমে দাঁড়ায় গাড়ি থেকে। পূর্ণিমার চাঁদের আলোয় রাস্তা পুরোপুরি পরিষ্কার। রাস্তা পুরোপুরি ফাঁকা, আশেপাশে একটা কুকুরও নেই। ওর ইচ্ছে করছে মরে যেতে। এভাবে আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না। গাড়ি ফেলে রেখে এলোমেলো ভাবে গন্তব্যহীন হাঁটতে শুরু করে। পাগলের মতো অবস্থা, কোথায় যাচ্ছে নিজেও জানে না। কিছু দূর হেঁটেই আরশাদের পা দুটো থেমে যায়। কানে ভেসে আসে নবজাতক শিশুর কান্না। আশেপাশে নজর বুলায়, এত রাতে এই ফাঁকা রাস্তায় বাচ্চা কাঁদছে কোথায়? কান্না অনুসরণ করে আগায়। এসে দাঁড়ায় ডাস্টবিনের পাশে। পকেট থেকে ফোন বের করে টর্চ অন করে। রক্ত মাখা কাপড়ে আচ্ছাদিত করা একটা বাচ্চা গলা ছেড়ে কেঁদে চলেছে। আরশাদ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে কিছু সময়। তারপর ঝুঁকে পড়ে বাচ্চাটার দিকে হাত বাড়িয়ে গায়ের উপর থেকে কাপড় সরিয়ে দেয়। কয়েক ঘন্টা আগেই বোধহয় জন্ম হয়েছে। সোজা হয়ে দাঁড়িয়ে আশেপাশে নজর বুলায়। নিজের গায়ের শার্ট খুলে ফেলে বাচ্চাটাকে তুলে শার্ট দিয়ে পেঁচিয়ে নেয়। রক্ত মাখা নোংরা কাপড় আর ধরে না। উল্টো ঘুরে আবার হাঁটা শুরু করে গাড়ির দিকে। শহর থেকে কিছুটা দূরে হওয়ায় রাস্তাঘাট একদম ফাঁকা। মানুষজনের একটা টু শব্দ অবধি নেই। আশ্চর্যের ব্যাপার হচ্ছে আরশাদ বাচ্চাটাকে কোলে তুলে নেওয়ার পরেই কান্না বন্ধ হয়ে গেছে। এক হাতে ড্রাইভিং করে বাড়িতে পৌঁছায় আরশাদ। ওর বাড়িতে এক মধ্য বয়স্ক দম্পতি থাকে বাড়ির কাজকর্ম আর রান্না বান্না করার জন্য। মহিলা আরশাদের কোলে ছোট বাচ্চা, তাও আবার এমন অবস্থায় দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। আরশাদ নিজেই বাচ্চাটাকে মহিলার কোলে তুলে দিয়ে বলে পরিষ্কার করে খাওয়াতে। বাচ্চাটাকে পরিষ্কার করার পর নরম কাপড়ে আচ্ছাদিত করে গরুর দুধ গরম করে খাওয়ায়। খাওয়ার পর ঘুমিয়ে যায়। ছোট দেহ খানায় বেশ কয়েকটা আঘাতের চিহ্ন পাওয়া যায়। বেশ অযত্নে অবহেলায় রাস্তার পাশে ডাস্টবিনে ফেলে রেখে গিয়েছিল কোনো এক হৃদয়হীন মানুষ। আরশাদ ফ্রেশ হয়ে এসে চুপচাপ খাবার খায়। তারপর বাচ্চাটাকে কোলে নিয়ে সোফায় বসে থাকে। বাচ্চাটার নাম দেয় আব্রাহাম চৌধুরী। আরশাদ চৌধুরীর ছেলে আব্রাহাম চৌধুরী। একটা সন্তানের বড় লোভ ছিল আরশাদের। অনাকাঙ্ক্ষিতভাবে ওর একটা সন্তান হয়ে গেছে। একবার যখন পেয়েছে এই বাচ্চাকে আর কাজ ছাড়া করবে না কোনোদিন। 2 দিন পার হওয়ার পর আরশাদ বুঝতে পারে ওর ছেলের একজন মা লাগবে। ওরও বউ দরকার। এভাবে আর কতদিন? একজন প্রতারকের কারণে কেন নিজে সাফার করবে? তারপর খোঁজ চালায় একজন মায়ের। আরশাদ যেমন মেয়ে খুঁজছিল ঠিক তেমন মেয়ের খোঁজ পেয়ে যায় 2 দিনের মধ্যে। সময় নেয় না আরশাদ।
পরের দিনই অনিকের বাবা মায়ের সকল ডিমান্ড পূরণ করে নুরাকে নিজেদের কাছে নিয়ে আসে একেবারের জন্য। নুরা চাইলেও কোনো দিন ওকে আর ওর ছেলেকে ছেড়ে যেতে পারবে না। নুরার পুরো দুনিয়া ঘিরে থাকবে আরশাদ আর আব্রাহাম। নুরাকে কোনো রকম স্বাধীনতা দেবে না আরশাদ। ও যা চাইবে বলবে তাই করতে বাধ্য নুরা। নুরাকে এই রুমের বাইরেও যেতে দেবে না কোনো দিন। নুরা আরশাদের প্রিয়জন নয়, শুধুমাত্র প্রয়োজন। আর সব সময় প্রয়োজন হয়েই থাকবে। প্রিয়জন বানিয়ে আর কষ্ট পাবে না আরশাদ। এখন আর ওর মন কোনো নারীকে ভালোবাসতে চায় না। আরশাদ নিজেও আর কাউকে ভালোবাসতে চায় না। বিয়ে করলেই কি ভালোবাসতে হবে নাকি? সকালে নুরার ঘুম আগে ভেঙেছে। আব্রাহামকে অয়েল ম্যাসাজ করে দিয়ে খাইয়ে এখন রুম জুড়ে হাঁটছে। বাচ্চাটা এতক্ষণ কান্না করলেও এখন চুপ করে আছে। এতটুকু ছেলেও বসে থাকা আর হাঁটার পার্থক্য বুঝতে পারে। নুরার ঘুম পাচ্ছে এখন। রাতে বেশ কয়েকবার ঘুম থেকে উঠতে হয়। আব্রাহাম জেগে থাকে। ছোট একটা বাচ্চা, খাবে আর ঘুমাবে তা না, ঘন্টার পর ঘন্টা জেগে থাকে এখনই। আরশাদ শোয়া থেকে উঠে ঝিম ধরে বসে রইল। চোখ তুলে নুরার দিকে তাকায়। রুমের জানালা দরজা এখনো বন্ধ। ডিম লাইটের ঘোলাটে আলোয় আলোকিত হয়ে আছে রুম। আরশাদ বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। জানালার পর্দা সরিয়ে দিয়ে বাথরুমে প্রবেশ করে। আজকে অফিস নেই, কোনো জায়গায় যাওয়ার তাড়াও নেই। তোকে কয়েকটা কাজ আছে। বাথরুম থেকে বেরিয়ে হাত মুখ মুছতে মুছতে গম্ভীর স্বরে বলে। আব্রাহামকে অয়েল ম্যাসাজ দিয়েছ? হ্যাঁ। তুমি ফ্রেশ হয়েছ? আব্রাহাম তো ঘুমাচ্ছে না, ঘুমালেই ফ্রেশ হতে যাব। ওকে আমার কাছে দাও। টাওয়েল বিছানায় ছুঁড়ে দিয়ে আব্রাহামকে নিজের কোলে তুলে নেয়। ছেলেটা ছোট ছোট চোখ জোড়া মেলে তাকিয়ে আছে। ডান হাতটা মুখের ওপর দিয়ে খাওয়ার চেষ্টা করছে। বেশ কয়েক দিন পেরিয়ে গেছে। আরশাদের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। নুরা ওকে দেখলেই ভয় সিটিয়ে যায়। আরশাদের গম্ভীর চোখ মুখ দেখলেই মনে ভয় ঢুকে যায়। গম্ভীর গলার স্বর শুনলে গলা শুকিয়ে যায়। এখন দুপুর সময়। দুপুরের খাবার খেয়ে আব্রাহামকে ঘুম পাড়িয়ে নুরা নিজেও ঘুমিয়ে পড়েছে। আব্রাহামের সাথে রোজ রাত জাগতে হয় ওর। আবার সন্ধ্যার পরও দ্রুত ঘুমোতে পারে না আরশাদের জন্য। রুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে আরশাদ। চোখ দুটো লাল হয়ে আছে। বিছানার দিকে একবার তাকিয়ে গায়ের শার্ট খুলে বিছানায় শুয়ে পড়ে নুরার পাশে। আরশাদ শুতেই নুরার ঘুম ভেঙে যায়। ভয় পেয়ে তড়িঘড়ি করে পেছনে তাকায়। আরশাদকে দেখে একটু শান্ত হয়, ভয় পেয়ে গিয়েছিল। ভেবেছিল কে না কে এসেছে। আরশাদ তো বিকেলে ফিরবে জানিয়েছিল। এই মেয়ে। নুরা আরশাদের দিকে ফিরে বলে। বলুন। আমার মাথা ব্যথা করছে, মাথা ব্যথা কমানোর ব্যবস্থা করো দ্রুত। ওষুধ নেই? না। মাথা ব্যথার বাম? কিচ্ছু নেই। কিভাবে ব্যথা কমাবে কমাও। সহ্য হচ্ছে না কিন্তু এখন। নুরা শোয়া থেকে উঠে বসে। এলোমেলো চুলগুলো হাতখোপা করে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। ড্রেসিং টেবিলের ওপর রাখা নিজের তেলের বোতলটা নিয়ে আসে। আরশাদি এনে দিয়েছিল সব কিছু। বাথরুম থেকে পানি এনে আগে পানি দিয়ে দেয় চুলে, তারপর তেল দিয়ে ম্যাসাজ করতে শুরু করে। আরাম লাগে আরশাদের। সকাল থেকেই প্রচণ্ড মাথা ব্যথা করছিল। শেষে সহ্য করতে না পেরে অফিস থেকে বাড়িতে ফিরে এসেছে। অসুস্থ হলে হসপিটালে যেতে হবে সেটাই যেন ভুলে গেছে। ফট করে চোখ মেলে তাকায় আরশাদ। এভাবে তাকাতে দেখে ভয় পেয়ে চমকে ওঠে নুরা। আরশাদ ছেলের দিকে একটু সরে এসে বলে। এখানে উঠে বসো। নুরা বিছানায় উঠে বসে। আরশাদ নুরার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। এখন ম্যাসাজ করতে থাকো। নুরা কাপা কাপা হাতে চুলে ম্যাসাজ করতে শুরু করে। হৃদস্পন্দন বেড়ে গেছে, বুকের ভেতর জোরে জোরে শব্দ হচ্ছে, আরশাদ নিশ্চয়ই স্পষ্ট শুনতে পাচ্ছে। আরশাদ নুরার কোমর জড়িয়ে ধরে রেখে বলে। আমি যদি মরে যাই তাহলে আমার ছেলেকে দেখে রাখবে। ওকে একা ছাড়বে না তুমি। হাতে শক্তি নেই নাকি? চুল জোরে জোরে টানো। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।